আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভয়েস অফ দোবাউরা। আজকে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাব। আপনারা জানেন কথা ছিল আমরা নবম শ্রেণীর টেক্সট বইটার ইংলিশ টেক্সট বইটা সরাসরি দেখব। এই বইয়ে নবম শ্রেণীর ইংলিশ টেক্সট বই আছে 12টি এক্সপিরিয়েন্স, 5টি কম্পিটেন্সি এবং 21টি পিআই। এখন একটি বিষয় হচ্ছে কারিকুলামটা যেহেতু নতুন, তাই কিছু কিছু ওয়ার্ড বা টার্ম নতুন, যেগুলো না জানলে আমরা পুরো কারিকুলামটা ভালোভাবে বুঝতে পারবো না। তাই পুরো কারিকুলামটা ভালোভাবে বোঝার জন্য আমাদের এই পিআই, কম্পিটেন্সি, তারপরে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স অথবা বিআই, এগুলা কি অনেক টিচার, স্টুডেন্ট, গাইডেন্স অথবা সচেতন অনেক মানুষই জিজ্ঞাসা করেন, তাই এই বিষয়গুলো আমরা একটু বলে নিই। তো এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার আগে যেগুলা ছিল ইউনিট বা লেসন, এখন নতুন কারিকুলামে ইউনিট বা লেসন বলতে কিছু নাই, এগুলার নাম হচ্ছে এখন এক্সপিরিয়েন্স। প্রত্যেকটা হচ্ছে এক একটা এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা বাংলায় বললে। আর প্রত্যেকটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার শেষে শিক্ষার্থী কোনো না কোনো একটা যোগ্যতা অর্জন করবে, আর এই যোগ্যতাটা কি বলা হচ্ছে কম্পিটেন্সি। তার অর্জিত যোগ্যতাটা হচ্ছে কম্পিটেন্সি। কম্পিটেন্সির বাংলাটা হচ্ছে যোগ্যতা। আর এই কম্পিটেন্সি গুলা সে কোন মাত্রায় অর্জন করতে পারলো, কতটুকু অর্জন করতে পারলো যোগ্যতা, এটা মেজারমেন্ট করার জন্য যে মানদণ্ড বা সূচক, সেটাকে বলা হচ্ছে ইন্ডিকেটর। কিসের ইন্ডিকেটর? তার পারফরমেন্সের, পারদর্শিতার সূচক। পিআই, দ্যাট মিনস পারফরমেন্স ইন্ডিকেটর। তার পারদর্শিতার সূচক হচ্ছে এই পিআই গুলা। আরেকটা টার্ম আছে বিআই, যেটা দ্বারা আমরা শিক্ষার্থীর আচরণগত দিকটা মেজারমেন্ট করি, বা তার দলীয় কাজে অংশগ্রহণ কেমন, তার আচার আচরণ কেমন, সে কতটুকু কোঅপারেটিভ, কোলাবোরেটিভ, এগুলা লক্ষ্য করি। এগুলা হচ্ছে বিআই, বিহেভিয়ারাল ইন্ডিকেটর, মানে আচরণিক সূচক। অর্থাৎ পিআই দ্বারা, অর্থাৎ তার পড়াশোনায় অগ্রগতি কতটুকু বা পড়াশোনায় সে কেমন, এটা দেখা যায় পিআই দ্বারা। আর আচরণিক দিক দিয়ে সে কেমন, এটা বোঝা যাবে বিআই দ্বারা। এই হচ্ছে বিষয়টা। একবার সরাসরি আমরা টেক্সট বইয়ে চলে যাব। সো লেটস গো টু দা স্ক্রিন। ওপিনিয়ন ম্যাটার্স, এটাই হচ্ছে এই বইয়ের প্রথম এক্সপিরিয়েন্স। আর এই এক্সপিরিয়েন্স শেষে শিক্ষার্থীরা কি অর্জন করবে, যে কম্পিটেন্সি বা যোগ্যতা অর্জন করবে, সেটা হচ্ছে তারা ফ্যাক্ট এন্ড ওপিনিয়নের মধ্যে যে ডিফারেন্স আছে সেটা আইডেন্টিফাই করবে। স্টুডেন্ট উইল বি এবল টু ডিস্টিংগুইশ বিটুইন ওপিনিয়ন এন্ড ফ্যাক্টস। 1.1.1, এখানে 3টা ডিজিটের কিন্তু একটা মানে আছে। প্রথম যে ডিজিটটা সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স নং বোঝানো হচ্ছে। টেক্সট বইয়ের এই যে ওপিনিয়ন ম্যাটার্স, এটা হচ্ছে প্রথম এক্সপিরিয়েন্স, তাই এক। তারপরে যে এক, দ্বিতীয় এক, ওটা দ্বারা বোঝানো হচ্ছে লার্নিং সাইকেলের স্টেজ নং অফ লার্নিং সাইকেল। আর থার্ড ওয়ান দ্বারা বোঝানো হচ্ছে অ্যাক্টিভিটি ওয়ান। তার মানে প্রথমটা হচ্ছে এক্সপিরিয়েন্স নং, তারপরে এক হচ্ছে লার্নিং সাইকেলের স্টেজ নং। আপনারা জানেন এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং সাইকেলের 4টা স্টেজ বা স্তর আছে। তারপরে হচ্ছে শেষেরটা অ্যাক্টিভিটি নং অফ দ্য টেক্সট বুক। তো প্রথমে কাজ হচ্ছে তাদের নির্দেশনটা ভালোভাবে পড়তে হবে। লুক এট দ্য ফলোইং ইলাস্ট্রেশনস, অর্থাৎ নিচের ছবিগুলা দেখো। and in pairs or groups discuss what they depict, এবং তারপর জোড়ায় বা দলে আলোচনা করো এগুলা কি তুলে ধরে বা ছবিগুলা কি প্রকাশ করে। Afterwards, discuss what you would have done if you were present in those special moments. তারপরে ওই বিশেষ মুহূর্তে তুমি উপস্থিত থাকলে কি করতে সেটা উল্লেখ করো। Let us share your responses with the class. তারপর শ্রেণীতে তোমার উত্তরগুলা শেয়ার করো। One is done for you, একটি তোমাদের জন্য করে দেওয়া হলো। তারপরে দেখেন একটা পিকচার দিছে। তো এই জন্য অনেকেরই অভিযোগ, নতুন বইগুলাতে অনেক অনেক ছবি দেওয়া হয়েছে যেগুলা ছোট মানুষের কাজ, এই সমস্ত ছবি। কিন্তু এই ছবিগুলারও মাহাত্ম্য আছে, মানে আছে। এগুলা দেওয়াতে আরো বেশি প্র্যাকটিক্যাল হয়েছে, কারণ পড়াশোনাটা আগের চাইতে বেশি কিন্তু প্র্যাকটিক্যাল। আগের দেখা গেল একটা স্টুডেন্ট এ প্লাস পাইছে, কিন্তু সে 2-4টা কথা ইংরেজিতে বলতে পারে নাই। এমনও দেখা গেছে এ প্লাস পাওয়ার পরে সাংবাদিকে তাকে জিজ্ঞাসা করছে যে আমি জিপিএ 5 পেয়েছি, ইংরেজিতে বলো। সে কিন্তু বলতে পারে নাই, বলছে উল্টা পাল্টা এবং হাস্যকর ইংরেজি, বলছে কি আই এম জিপিএ 5। এটা হইলো? তো একটা যেহেতু আমাদেরকে করে দিচ্ছে, তো আমরা ওই আনসারটা দেখে নিই, তাহলে আমাদের পরবর্তী উত্তরগুলা দিতে সহজ হবে। যেটা আমাদেরকে করে দিল উদাহরণস্বরূপ সেটা দেখি। দ্য ফ্যাক্ট, প্রথমে হচ্ছে ফ্যাক্ট, তারপরে হচ্ছে ওপিনিয়ন। ফার্স্ট স্টেপ যেটা, এটা হচ্ছে ফ্যাক্ট বা প্রকৃত ঘটনা বা বিষয়টা কি। দিস ইলাস্ট্রেশন ডিপিক্টস দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, এই
চিত্রটা তুলে ধরে বা চিত্রিত করে ম্যানগ্রোভ ফরেস্টকে। দিস ম্যানগ্রোভ ফরেস্ট আর ইউজুয়ালি গ্রোন ইন স্যালাইন, মাডি অ্যান্ড পার্শিয়ালি ওয়াটারলগড এরিয়াস। আর এই ম্যানগ্রোভ বন জন্মায় সাধারণত লবণাক্ত, কর্দমাক্ত এবং আংশিক জলাবদ্ধ এলাকায়। ডিউ টু দ্য স্যালাইন সয়েল, লবণাক্ত মাটির কারণে দ্য রুটস অফ দিস ফরেস্ট ট্রিজ আর কোয়াইট স্ক্যাটার্ড। এই সমস্ত বনের গাছগুলার শিকড় থাকে বিক্ষিপ্ত অবস্থায়, এন্ড ক্যান নট গো ডিপ ইনটু দ্য সয়েল, এবং মাটির গভীরে যেতে পারে না। ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া অ্যান্ড নাইজার অ্যাকাউন্ট ফর 43% অফ দ্য ওয়ার্ল্ডস ম্যানগ্রোভ ফরেস্ট। ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং নাইজার পৃথিবীর 43% ম্যানগ্রোভ ফরেস্ট ধারণ করেছে। লোকেটেড ইন বাংলাদেশ, দ্য সুন্দরবনস ইজ দ্য সিঙ্গল লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশে অবস্থিত সুন্দরবন এককভাবে পৃথিবীর সবচেয়ে বড় বন, and is recognized by the world as a UNESCO World Heritage Site, এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে স্বীকৃত। মাই থটস অন দ্য ম্যানগ্রোভ ফরেস্ট। এবার ম্যানগ্রোভ বন সম্পর্কে আমার ভাবনা। Personally, I find this different and quite unique forests rare creation of nature. ব্যক্তিগতভাবে আমি মনে করি এই ভিন্ন এবং অনন্য প্রকৃতির বনটি প্রকৃতির এক দুর্লভ সৃষ্টি। We need to protect our সুন্দরবনস by any means. আমাদের উচিত দরকার সুন্দরবনকে যে কোনো ভাবে রক্ষা করা। Also, the mangrove forest inspires me to fight against all odds and make my own place in the world. এবং এই ম্যানগ্রোভ বন আমাকে অনুপ্রাণিত করে সকল প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করে পৃথিবীতে নিজের স্থান ধরে রাখতে। তাহলে প্রথমে ফ্যাক্ট বা প্রকৃত বিষয়টা কি সেটা বলতে হবে, আর নেক্সট স্টেপে আমাদের থটসটা বলতে হবে। এখন ইলাস্ট্রেশন 2 আমরা এক্সপ্লেইন করব। ইলাস্ট্রেশন 2 দেখি আমরা কি দেওয়া আছে চিত্রে। চিত্রে দেওয়া আছে একটা স্মৃতিসৌধ এবং তার সামনে জাতীয় পতাকা, আমাদের দণ্ডায়মান জাতীয় পতাকা। তাহলে ইন দা পিকচার উই সি ন্যাশনাল মেমোরিয়াল অফ বাংলাদেশ এন্ড ইন ফ্রন্ট অফ ইট উই সি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। তাহলে স্টুডেন্টরা প্রথমে তারা যেভাবে দেখিয়ে দিচ্ছে এভাবে যদি আমরা উত্তরটা করি বা প্রশ্ন সেন্টেন্সটা লিখতে যাই তাহলে হবে এরকম: দা ইলাস্ট্রেশন ডিপিক্টস ন্যাশনাল মেমোরিয়াল অফ বাংলাদেশ। তারপর এটা সম্পর্কে আরো তথ্য দিলে, ইট ইজ সিচুয়েটেড এট সাভার ইন ঢাকা। তারপর আমরা বলতে পারি ইট ইজ দ্য সিম্বল অফ নেশনস রেসপেক্ট ফর দ্য মার্টার্স। এটা হচ্ছে শহীদদের প্রতি জাতির সম্মানের প্রতীক। দিস মনুমেন্ট অর মেমোরিয়াল ইজ actually composed of a series of 7 pyramid shaped towers, and each of the tower of the monument bears a great significance. এই স্মৃতিস্তম্ভটি মূলত 7টি টাওয়ার দ্বারা গঠিত একটি সুপাম শ্রেণী। and each of the towers bear a great significance. প্রত্যেকটি টাওয়ারে একটা বিরাট তাৎপর্য বহন করে। প্রত্যেকটি টাওয়ারে কোনো না কোনো একটা ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে। যেমন ধরুন, the first tower is for our language movement of 1952. প্রথম টাওয়ারটি হচ্ছে আমাদের 1952 সালের ভাষা আন্দোলনের জন্য। The second tower indicates United Front elections of 1954. 1954 যুক্ত ফ্রন্টের নির্বাচনকে তুলে ধরে সেকেন্ড টাওয়ারটি। Third tower is for Rashid movement of 1956. 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন। The fourth tower indicates education movement of 1962. চতুর্থ টাওয়ারটি 1962 সালের শিক্ষা আন্দোলনকে তুলে ধরে। The fifth tower indicates 6 points movement of 1966. 1966 সালের 6 দফা আন্দোলনকে তুলে ধরে। Sixth tower indicates mass uprising of 1969. 1969 সালের গণঅভ্যুত্থানকে তুলে ধরে ষষ্ঠ টাওয়ারটি। and the last, that means the seventh tower, indicates the liberation war of Bangladesh in 1971. 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তুলে ধরে সপ্তম টাওয়ারটি। এইভাবে 7টি টাওয়ার নিয়ে গঠিত আমাদের এই জাতীয় স্মৃতিসৌধ। তারপরে বলতে পারি it was designed by Sir Moinul Islam and it was inaugurated in 1982. এটা 1982 সালে উদ্বোধন করা হয়েছিল এটা। Next, my thought about the National Memorial of Bangladesh. After going there, or when I stood before National Memorial, I became very emotional and I felt a great love for my country. This
monument or memorial inspires me to be patriot. And when I stood in front of the tower, I felt that the blood of the martyrs did not go vain. This monument inspires me to sacrifice my life for the cause of my country. Standing in front of the tower, I prayed to Allah for the martyrs. Thank you.